very important part of your grammar. তো সেটারই একটা অংশ হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। ইউ নো মোস্ট অফ দ্য রুলস, আর আমরা সেগুলোকে কিছু রিভাইজ করব। I'll share my screen with you, and there we will find 10 to 12 rules. We'll go through it, and I'll show you some examples, and we'll do some exercise as well. All right? ম্যাম হ্যালো। হ্যাঁ হ্যাঁ, বলো, শুনতে পাচ্ছি। ম্যাম আমাদের প্যারাগ্রাফগুলো দেখা উচিত ছিল ম্যাম, কারণ আমাদের জানা উচিত যে কে কি রকম ফ্রেন্ড সম্পর্কে ভাবে ম্যাম। তাহলে সবাই ভালো সবারটা লাগতো। দেখতে চাও? সবাই Yes, সবারটা ma'am. দেখতে চাও? ইয়েস। আর আরেকটা বিষয় হচ্ছে যে আসলে হ্যাঁ। এমন একটা টপিক নির্বাচন করা হয়েছে যেটা হচ্ছে মানে হাজার হাজার ওয়ার্ড লেখা সম্ভব এই টপিকস এর উপর। খুবই সুন্দর একটা অবশ্যই টপিক। লিখবে। আমি তোমাদেরকে একটা কথা বলি, শোনো লিমন, আমি Yes, তোমাদের ma'am. এটার উপরে অ্যাসাইনমেন্টও দিতে পারি। হ্যাঁ, ও কিন্তু তোমার এখন খেয়াল রাখতে হবে বাবা, যে উই আর গোয়িং টু রাইট, এখন আজকে ক্লাস ওয়ার্কটা ছিল অনলি ইন্ট্রোডাক্টরি প্যারাগ্রাফ। ইয়েস ম্যাম। অনলি 3 or 4 স্টেটমেন্ট। রাইট। ম্যাম এটা কি ইমেল করে পাঠিয়ে দেব কি এখন? হ্যাঁ, আমাকে তুমি গুগলে পাঠাতে পারো। আমি গুগলে? তোমাদের, হ্যাঁ হ্যাঁ, ইমেলে পাঠিয়ে দিচ্ছি। হ্যাঁ, ওখানে পাঠিয়ে দিতে পারো। আমি ওখান থেকে তোমার দেখে নিতে পারবো, কারণ তাহলে হবে কি, আমার এমনি তো সবারটা আমার শুনতে ইচ্ছা করছে, সে ব্যাপারে কোনো সন্দেহ নেই। আর ম্যাম এমন অনেক এইচডব্লিউ অ্যাসাইনমেন্ট করছি, কিন্তু আপনি তো কিছুই বললেন না যে আসলে কোনটা কারটা কেমন হচ্ছে, কারটা কেমন হচ্ছে। ম্যাম আচ্ছা, ফনেটিক্স থেকে শুরু করে তারপরে ওদিকে প্রিপজিশন, তারপরে অনেকগুলো এইচডব্লিউ আপনি দিছিলেন যা স্টুডেন্টদেরকে যারা ইমেল করে পাঠিয়ে দিয়েছে, কিন্তু আপনি তো কিছুই এখনো বলেননি একটারও। আমি তোমাদের প্যারাগ্রাফ গুলো দেখেছি, আর তোমাদের প্রিপোজিশন আর ফোনেটিক্স এই দুটো বাকি আছে, তাই তো? প্রিপোজিশনটা তো আচ্ছা, আর্টিকেল কি দিয়েছিলাম? না, আর্টিকেল দেইনি। হ্যাঁ, প্রিপোজিশনটা দিয়েছিলাম। প্রিপোজিশনটা বোধহয় দু একটা দেখেছিলাম, সবগুলো দেখা হয়নি। আর ফোনেটিক্সটা বাকি। ফোনেটিক্সটা তো আমি তোমাদের দিয়েছিলাম, এটা তোমার ইয়ে হিসেবে কাউন্ট হবে। হ্যাঁ হ্যাঁ, সো ইট উইল, হ্যাঁ ওটা মার্কস দেব, ওটাতে মার্কস দেব, সেজন্য আই উইল টেক টাইম। হ্যাঁ, একটা কোশ্চেন করতাম। ইয়েস, পারভেজ। জি ম্যাম। ম্যাম থিসিস স্টেটমেন্ট কি? হ্যালো ম্যাম, আমাদের এটা কি ক্লাসরুমে কি অ্যাসাইন করে দিব নাকি মেইলে? ক্লাসরুমে দাও, ইটস ইজিয়ার। ঠিক আছে, ক্লাসরুমে সেন্ড করলে আমার জন্য দেখতে ইজিয়ার হয়, নাহলে আবার সব ইন্ডিভিজুয়াল এক একটা মেল আমাকে খুলতে হবে। আচ্ছা, পারভেজকে পারভেজ যেটা শুনতে চাচ্ছিলে, থিসিস স্টেটমেন্টটা কি জিনিস, তাই তো? আমার মনে হয় যে তুমি ক্লাস মিস করেছো কিছু, তারপরে আমি আবার ম্যাম আমিও ক্লাস মিস করছি ম্যাম, আমিও বুঝতেছি না থিসিস স্টেটমেন্ট কি। আচ্ছা, থিসিস স্টেটমেন্টটা হচ্ছে, আমরা এখন কিন্তু এসে রাইটিং করছি, এটা তো বুঝতে পারছো? এসে রাইটিং করছি যে, এটা কি বুঝতে পারছো? আচ্ছা, এখন এসে রাইটিং এর 2 মিনিট সময় আছে। আচ্ছা, আমরা আবার চলে যাব, সমস্যা নেই। আমি তোমাদেরকে একটু দেখাতে চাচ্ছিলাম। হ্যাঁ ম্যাম। হ্যাঁ, বলো। ওই যে আমাদের আলমগীরকে কোশ্চেন করছিলেন, ওর মাইক্রোফোন কাজ করতেছে না, এই কারণে বলতে পারেনি। আচ্ছা, হ্যাঁ আমি দেখেছি আলমগীর, ওইটা আমি দেখেছি, মাইক্রোফোন কাজ করছে না। আই হ্যাভ সিন ইট। আচ্ছা, এখন দেখো, তোমরা যারা ক্লাস করোনি তাদের জন্য আমি এই স্ট্রাকচারটা আবার দেখাচ্ছি। হ্যাঁ, দ্য ডায়াগ্রাম অফ অ্যান এসে দেখতে পাচ্ছো? আচ্ছা, এখানে দেখো দ্য প্যারাগ্রাফ, এটা লেফট সাইডে আছে প্যারাগ্রাফের স্ট্রাকচার, আর রাইট সাইডে আছে এসের স্ট্রাকচারটা, দেখতে পাচ্ছো? মানে দেখতে তো পাচ্ছো, দ্যাটস ফর শিওর। বুঝতে পারছো কিনা সেটা? হ্যাঁ, এখানে দেখো এসেতে শুরুতেই আছে একটা ইন্ট্রোডাক্টরি প্যারাগ্রাফ, ঠিক আছে? ইন্ট্রোডাক্টরি প্যারাগ্রাফ কনসিস্টস টু পার্টস, মানে ইন্ট্রোডাক্টরি প্যারাগ্রাফের মধ্যে কোনো প্যারা হবে না, একটা প্যারার মধ্যে এর দুটো অংশ থাকবে। দুটো অংশ বলতে, যে ইট উইল স্টার্ট উইথ সাম জেনারেল স্টেটমেন্টস,
কিছু সাধারণ কথাবার্তা হবে টপিকের উপরে, এবং তারপরে লাস্ট সেন্টেন্স আসবে থিসিস স্টেটমেন্ট, যে তুমি এসেটা কোন আসপেক্ট নিয়ে লিখছো বা কিভাবে তুমি এসেটা অর্গানাইজ করছো। ফর এক্সাম্পল, তোমাদের আমি যে টপিকটা দিলাম গুড ফ্রেন্ড, হ্যাঁ, তোমরা যেমন বলছো গুড ফ্রেন্ড ইজ ভেরি ইম্পর্টেন্ট, দে ক্যান মোর ইম্পর্টেন্ট দ্যান ইভেন অ্যান অ্যাসেট, দে হেল্প আস ইন ভেরিয়াস ওয়েজ, এটসেট্রা এটসেট্রা। এরকম কিছু কথা আমরা বলছি না, জেনারেল স্টেটমেন্টস। প্রথমে ধরো আমরা শুরু করলাম, ইন দিস ওয়ার্ল্ড দেয়ার আর সো মেনি পিপল টু ফাইন্ড এ গুড ফ্রেন্ড, তারপরে বললে যে গুড ফ্রেন্ড ইজ কেন ইম্পর্টেন্ট, সেটা তো একটা কথা বললে, এবং লাস্টে বললে যে এ গুড ফ্রেন্ড মাস্ট হ্যাভ দিস কোয়ালিটিস। এই যে তুমি লাস্ট সেন্টেন্সটা বললে যে গুড ফ্রেন্ড মাস্ট বি হেল্পফুল, রিলায়েবল অ্যান্ড অনেস্ট। ফর এক্সাম্পল, তোমার কাছে অন্যান্য কোয়ালিটিসও ইম্পর্টেন্ট হতে পারে, আমি জাস্ট তিনটার কথা বললাম, তুমি এটা দিয়ে শেষ করলে যে গুড ফ্রেন্ড মাস্ট হ্যাভ দিস কোয়ালিটিস। এই যে তুমি তিনটা কোয়ালিটিসের কথা বললে, এই তিনটা কোয়ালিটিসে এখন তুমি কি করবে, তুমি তোমার বডি প্যারাগ্রাফগুলোতে, এসের যে বডি প্যারাগ্রাফগুলোতে আছে, দুইটা বা তিনটা বডি প্যারাগ্রাফ তুমি যাই লিখো না কেন, তুমি সেইগুলোতে ডেভেলপ করবে। তাহলে যেই সেন্টেন্সটা দিয়ে আমি and it began with some general statements, এই যে এখানে যতগুলো দেখছো ফার্স্ট 3 to 4 sentences, এগুলো হচ্ছে কম্পিউটার মানে টেকনোলজি নিয়ে কিছু জেনারেল কথাবার্তা। প্রথমে টেকনোলজি নিয়ে, তারপরে কম্পিউটার নিয়ে কিছু ভেরি জেনারেল স্টেটমেন্টস, and the final সেন্টেন্সটা একটু দেখো, এখানে খুব স্পেসিফিক্যালি it says that this essay is about what. It says that personal computers have specially revolutionized communication and business practices in the past 20 years. So the thing is that this essay is only and only about how personal computer influences our communication and business practices. So thesis statement is very important in that sense that it specify the exact topic of the essay and how the essay is going to be organized. সেই জন্য এটাকে বলা হচ্ছে থিসিস স্টেটমেন্ট। এটা কিন্তু একটাই সেন্টেন্স, and the rest of the sentences এগুলো হচ্ছে জেনারেল স্টেটমেন্টস। আমি ঠিক তোমাদের যেমন বললাম যে গুড ফ্রেন্ড যখন তুমি একটা এসে লিখবে, তা প্রথমে তোমাকে ইউ হ্যাভ টু স্টার্ট উইথ সাম জেনারেল স্টেটমেন্ট, ইন্ট্রোডাক্টরি প্যারাগ্রাফ তুমি লিখবে। তো ইন্ট্রোডাক্টরি প্যারাগ্রাফ লিখতে গেলে ইউ হ্যাভ টু স্টার্ট উইথ সাম জেনারেল স্টেটমেন্টস, যেখানে তুমি ফ্রেন্ড নিয়ে কিছু কমন কথাবার্তা বলবে, এবং তারপরে তুমি আসবে লাস্ট সেন্টেন্স এসে বলবে যে গুড ফ্রেন্ডস হতে গেলে কি কি কোয়ালিটিস থাকা দরকার। এক একটা এসে এক এক ভাবে অ্যাকর্ডিং টু দ্য টপিক এর অর্গানাইজেশন মেথড ক্যান ভ্যারি, কিন্তু organization method যাই হোক না কেন, you have to specify it in the final sentence of the introductory paragraph where you will indicate how you are going to write your essay or how your essay is going to be organized. আমি যেমন তোমাদেরকে বলেছিলাম গত ক্লাসে বা তার আগের ক্লাসে, যে তোমার এসে টপিক যদি হয় রিভার্স অফ বাংলাদেশ ফর এক্সাম্পল, তো রিভার্স অফ বাংলাদেশ যদি তুমি লিখতে যাও, এখানে অনেক কিছু বলার আছে, রিভার্সের তুমি শেষ করতে পারবে না। একটা এসের লেখা, এটা একটা থিসিস করার মতন বিষয়, এর মধ্যে হাজার হাজার বই লেখা যেতে পারে, তাই না? এক একটা রিভারের উপরে এক একটা বই হতে পারে। তো হাউ ক্যান আই মানে ম্যানেজ, আমার তো এত কথা, আমার 4 to 500 ওয়ার্ডস মানে বা তোমার হোয়াট এভার 4 to 500 ওয়ার্ডস আমাদের একটা এইতে প্যারাগ্রাফে লাগে, ধরো 1050 ওয়ার্ডস এর মধ্যে 1500 ওয়ার্ডস এর মধ্যে হয়তো সম্ভব না। সো হাউ ক্যান আই অর্গানাইজ, আমাকে তখন স্পেসিফাই করতে হবে যে am I going to give some motion of some major rivers of Bangladesh, for example the major rivers of Bangladesh are Podda, Meghna and Jamuna for example, and তারপরে তুমি এই তিনটা রিভার্স কোন দিক দিয়ে কিভাবে আসলো তার জিওগ্রাফিক্যাল একটা স্ট্রাকচার তুমি দিয়ে you can make an essay. অথবা you can write the rivers can help us in communication and agriculture,
অ্যান্ড ফিশিং ফর এক্সাম্পল, তুমি 3টা টপিক মেনশন করে দিলে থিসিস স্টেটমেন্টে যে আমি রিভার্স গুলো আমাদের কি কি কাজে ইউজ করে, অনেক কাজে ইউজ করে, তার মধ্যে আমি এই 3টাকে বেশি ইম্পর্টেন্ট মনে করি। In case of to help us in our communication, to help us in our agriculture and in fishing. ইকোনমিক ইফেক্ট। হ্যাঁ, তো যে কোনো তোমাকে ইউ হ্যাভ টু স্পেসিফাই যে Yes, ma'am. আমি এই এসেটাতে এক্স্যাক্টলি কিভাবে আমি আমার টপিকটাকে ডেভেলপ করব। বিকজ এসে বলো প্যারাগ্রাফ বলো যেটাই বলো না কেন, আমাদের এখানে মেইন টার্গেটটা হচ্ছে যে একটা পার্টিকুলার একটা টপিকটাকে কি করা, এক্সপ্লেইন করা। So I need some information, I need some supporting sentences, I need some details. তো ওই টপিকটাকে ফোকাসড রেখে I have to develop my essay. তো তুমি যদি সে টপিকটা আগে সিলেক্ট করে নাও যে রিভার্স অফ বাংলাদেশের মধ্যে তো অনেক কিছু লেখা যায়, বাট আমি আমার পার্টিকুলার এসেটাতে আমি কোন বিষয়টা, রিভার্সের কোন সাবজেক্টটা, কোন অ্যাসপেক্টটা আমি মেনশন করব, সেই কাজটা করবে থিসিস স্টেটমেন্ট। Is it clear? So thesis statement is very important. That indicates that how you are going to organize your essay. বুঝতে পারছো? তো আমি তোমাদের এরপরে বডি প্যারাগ্রাফ গুলো যখন তোমরা লিখবে, এতে তোমরা ইন্ট্রোডাক্টরি প্যারাগ্রাফ এভাবে অর্গানাইজ করবে, কিছু জেনারেল স্টেটমেন্টস থাকবে, তারপরে থাকবে তোমার থিসিস স্টেটমেন্ট। কিন্তু যখন তুমি আবার বডি প্যারাগ্রাফে চলে যাচ্ছে, একটা এসে ধরো 3টা বা 4টা বডি প্যারাগ্রাফ থাকতে পারে, 3টা 4টা যেটাই থাকুক না কেন, তুমি তখন কি করবে, প্রত্যেকটা থিসিস স্টেটমেন্টে তুমি যে কথাটা বলেছো যে ধরো পার্সোনাল কম্পিউটার আমাদের কি কি করছে, আমাদের কমিউনিকেশনে হেল্প করছে, আমাদের বিজনেসে হেল্প করছে, ওকে ফাইন। তাহলে আমার ফার্স্ট বডি প্যারাগ্রাফটা হবে যে পার্সোনাল কম্পিউটার আমার কমিউনিকেশনকে কিভাবে হেল্প করছে। ফর এক্সাম্পল এই প্যারাগ্রাফটাতে আমি দেখিয়েছি, দ্য মোস্ট ইম্পর্টেন্ট ইফেক্ট অফ পার্সোনাল কম্পিউটার্স হ্যাজ বিন টু এক্সপ্যান্ড আওয়ার অ্যাবিলিটি টু কমিউনিকেট উইথ দ্য আউটসাইড ওয়ার্ল্ড। এবং কিভাবে আমরা আউটসাইড ওয়ার্ল্ডের সাথে কমিউনিকেট করি with the help of personal computer। এখানে বাকি সব এই প্যারাগ্রাফের বাকি সব সেন্টেন্স গুলাই এখানে কতগুলো এক্সাম্পল দেয়া আছে। ফর এক্সাম্পল, আমরা এখানে বসে ঢাকায় বসে আমরা তো সেই ইউএসএ কোনো রিলেটিভের সঙ্গে আমি কথা বলতে পারছি, যে কানাডায় থাকছি তার সঙ্গে ভিডিও কলে কথা বলতে পারছি। সো কমিউনিকেশন ইজ নো লঙ্গার এ প্রবলেম ইন দিস এজ। সেই জিনিসটা এখানে কতগুলো এক্সাম্পল দিয়ে আমি দেখিয়েছি। Similarly, second body paragraph, which is about how personal computer help our তোমার business, সেটাতে তোমার সেটা নিয়ে লেখা হয়েছে। সো এখানেও কতগুলো এক্সাম্পল দেওয়া আছে। দেখো, প্রথমে টপিক সেন্টেন্স দিয়েছি, এই বডি প্যারাগ্রাফগুলোর প্রত্যেকটারই কিন্তু একটা টপিক সেন্টেন্স থাকবে। যে টপিক সেন্টেন্সটাতে তুমি বলবে যে ওই বডি প্যারাগ্রাফটা থিসিস স্টেটমেন্টের কোন জিনিসটা নিয়ে লিখছে। থিসিস স্টেটমেন্টে তুমি ধরো মেনশন করলে যে পার্সোনাল কম্পিউটারস হেল্প আস ইন আওয়ার কমিউনিকেশন এন্ড বিজনেস, ওকে ফাইন। বডি প্যারাগ্রাফ তাহলে কিসের উপরে হবে? বিজনেস এন্ড কমিউনিকেশন। না, কমিউনিকেশন তো বলেই দিলাম, কমিউনিকেশন তো আমি বলেই দিয়েছি ফার্স্ট প্যারাগ্রাফে। সেকেন্ড প্যারাগ্রাফ হবে অনলি অ্যাবাউট বিজনেস। এখানে কমিউনিকেশনের কথাটা দেখো, এখানে কিন্তু আরেকটা জিনিস খেয়াল করার মতো, আমি এই জিনিসগুলো আসলে তোমাদের বলার সময় পাচ্ছি না। সেটা হচ্ছে এখানে যে কথাটা বলছে, বিসাইডস ইমপ্রুভিং কমিউনিকেশন, পার্সোনাল কম্পিউটারস হ্যাভ মেড ইট পসিবল টু ডু বিজনেস ফ্রম হোম। এখানে কিন্তু একটা টেকনিক ইউজ করা হয়েছে। এখানে কমিউনিকেশনটা তোমার মেনশন করার একটা কারণ আছে। কারণটা কি? টু শো দ্য লিঙ্ক, টু শো দ্য লিঙ্ক বিটুইন ফার্স্ট প্যারাগ্রাফ অ্যান্ড সেকেন্ড প্যারাগ্রাফ। বুঝতে পারছো? এগুলোকে বলা হয় লিঙ্কিং ওয়ার্ডস। বিসাইডস ইজ এ লিঙ্কিং ওয়ার্ড। প্যারাগ্রাফের মধ্যেও যেমন তোমাদের আমি লিঙ্কিং বা মডুলেটরস এর কথা বলেছিলাম, এসেতেও এই লিঙ্কিং ওয়ার্ডস গুলো খুব জরুরি। কারণ শুধু এক একটা ইন্ডিভিজুয়াল প্যারাগ্রাফ লিখলেই তো আর এসে হলো না। এসের প্রত্যেকটা প্যারাগ্রাফের মধ্যে একটা কি থাকতে হবে? লিঙ্ক থাকতে হবে। সেই জন্যই এখানে কমিউনিকেশনের কথাটা বলা হয়েছে যে বিসাইডস ইমপ্রুভিং কমিউনিকেশন,
personal computers have made it possible to do business from home. So this paragraph is about how personal computers help us in our business. এবং the rest of the sentences তোমার ওই বিজনেসের উপরেই লেখা, যে বিজনেস কিভাবে করা যায় বাসা থেকে। এখন তো তোমরা অনেকেই জানো যে পার্সোনাল কম্পিউটার্স দিয়ে আমরা কিভাবে বিজনেস করা যায়, ঘরে বসে আমরা ইনকাম করতে পারি। হ্যাঁ, সো সেরকম কিছু এখানে তোমার এক্সাম্পল দেওয়া আছে। সো দ্য থিং ইজ দ্যাট, যে তোমার ইন্ট্রোডাক্টরি প্যারাগ্রাফ আমি গত ক্লাসেও বলেছি, দিস ইজ ডিফারেন্ট ফ্রম আদার প্যারাগ্রাফস বিকজ এখানে কিছু জেনারেল স্টেটমেন্টস থাকবে এবং থিসিস স্টেটমেন্ট থাকবে। আর রেস্ট অফ দ্য প্যারাগ্রাফ সেখানে তোমার এতদিন তোমাদের যে প্যারাগ্রাফের স্ট্রাকচার আমি শিখিয়েছি, যে প্যারাগ্রাফের একটা টপিক সেন্টেন্স থাকে, সাপোর্টিং সেন্টেন্সেস থাকে, এগুলোতে কনক্লুশন থেকে একটা ইয়েস কনক্লুশন থাকে, এখানেও তাই থাকবে। তবে এসের প্রত্যেকটা বডি প্যারাগ্রাফের কনক্লুশন ইজ নট ম্যান্ডেটরি। বুঝতে পেরেছো? এসের যে বডি প্যারাগ্রাফ গুলো থাকবে তার প্রত্যেকটা বডি প্যারাগ্রাফে যে কনক্লুডিং সেন্টেন্স দিতে হবে, দ্যাট ইজ নট ম্যান্ডেটরি, ইট ইজ অপশনাল, থাকতেও পারে নাও থাকতে পারে। এসের বডি প্যারাগ্রাফের কথা বলছি, আই এম নট টকিং অ্যাবাউট প্যারাগ্রাফ ইন জেনারেল। ঠিক আছে? তো এইভাবেই তোমরা যেভাবে শিখেছো যে প্যারাগ্রাফে একটা টপিক সেন্টেন্স থাকে, সাপোর্টিং সেন্টেন্সেস থাকে, সেভাবেই এসের বডি প্যারাগ্রাফস গুলো লিখবে। তুমি যখন বলছো এ গুড ফ্রেন্ড মাস্ট বি ফেথফুল, ফর এক্সাম্পল, তুমি ফার্স্ট বডি প্যারাগ্রাফে লিখলে যে মাস্ট বি ফেথফুল। হ্যাঁ, তো এখন ফেথফুলটা কিভাবে কেন জরুরি, why should a friend be faithful, কেন জরুরি, সেটা তুমি সেই সেন্টেন্সে আরো কিছু সাপোর্টিং সেন্টেন্সেস লিখবে ওই প্যারাগ্রাফে, হয়ে গেল একটা বডি প্যারাগ্রাফ। তুমি তারপরে লিখবে যে এ গুড ফ্রেন্ড মাস্ট বি হেল্পফুল, ফর এক্সাম্পল। আচ্ছা, তো তুমি হয়তো এভাবেও সেন্টেন্সটা বলতে পারো যে বিসাইডস বিং ফেথফুল এ গুড ফ্রেন্ড অলসো শুড বি তোমার কি ভেরি হেল্পফুল। আচ্ছা, এখন হেল্পফুল কি কি কাজে, কেমন বলতে কি রকম তুমি চাচ্ছ হেল্পফুল, তুমি কিছু এক্সাম্পল দিতে পারো। হ্যাঁ, এইভাবে তোমাকে ওই প্যারাগ্রাফটা ডেভেলপ করতে হবে। এইভাবে ইচ এন্ড এভরি সেন্টেন্স প্যারাগ্রাফ দ্যাট ইউ রাইট ইন ইউর এসে, তোমাকে প্রথমে খেয়াল রাখতে হবে যে আমার থিসিস স্টেটমেন্ট যেটা আমি লিখলাম তার সঙ্গে সামঞ্জস্য রেখে আমার একটা টপিক সেন্টেন্স থাকতে হবে, এবং সেই টপিক সেন্টেন্সটাকে ডেভেলপ করার জন্য কিছু সাপোর্টিং সেন্টেন্সেস লাগবে। থিং ইজ সামথিং লাইক দ্যাট। সো এইভাবে তুমি একটা এসের তুমি ধরো একটা ইন্ট্রোডাক্টরি প্যারাগ্রাফ দিলে, অ্যাটলিস্ট 3টা বডি প্যারাগ্রাফস দিলে, 4টাও থাকতে পারে, 3টা তুমি অ্যাটলিস্ট দিবেই। তারপর তুমি একটা, হ্যাঁ বলো। এখন তোমার ডিপেন্ড করে, তুমি 7-8টা আসলে দেখতেও ভালো লাগবে না। 7-8টা কোয়ালিটি তুমি এমন, তুমি খেয়াল করে দেখো, তুমি যদি আবার নিজে ওটাকে রিভাইজ করো, তুমি দেখবে যে 7-8টা কোয়ালিটির মধ্যে 2-1টা হয়তো তুমি অন্য আরেকটার সঙ্গে অ্যাসিমিলেট করতে পারো, কাছাকাছি যেগুলা। হ্যাঁ, এভাবে তুমি নাম্বার কমিয়ে আনতে পারো। কারণ হচ্ছে তুমি দেখা যাবে যে যখন তুমি ডেভেলপ করতে যাচ্ছ, তুমি কথা কিন্তু দেখা যাচ্ছে একই টাইপের চলে আসছে। যদি তোমার কাছাকাছি কোয়ালিটিস গুলো হয়, তখন দেখবে যে তোমার ডেভেলপিং সেন্টেন্স গুলো বা সাপোর্টিং সেন্টেন্স গুলো কাছাকাছি চলে আসছে, তখন তোমার জন্য সেটা মানে খুব সমস্যা হবে ডেভেলপ করা। কাজেই তুমি 7-8টার জায়গায় সেটাকে যদি তুমি ধরো 2-3টা কোয়ালিটি যদি মানে কাছাকাছি হয়, সেগুলো যদি তুমি একটা অ্যাডজেক্টিভ ইউজ করতে পারো, দ্যাট উড বি বেটার। আর একটা কথা হচ্ছে যে 7-8টা বডি প্যারাগ্রাফ লেখার কথা তুমি যদি বলো, তোমার সেক্ষেত্রে ইন দ্যাট কেস ইউর এসে উইল বি ভেরি বিগ ওয়ান। তোমার কিন্তু পরীক্ষার হলে টাইমের একটা ব্যাপার থাকে, মার্কসের একটা ব্যাপার থাকে। আমি তোমাদের পরীক্ষায় যতদূর আমি জানি, তোমাদের কিন্তু প্রত্যেকটা মানে 7টা বা 8টা কোয়েশ্চেন থাকে, প্রত্যেকটা কোয়েশ্চেনে কিন্তু একই মার্কস। তুমি ধরো এসে লিখতে আমি অনেক সময় লাগিয়ে ফেললাম, কিন্তু দেখা যাচ্ছে অন্য আরেকটা কোয়েশ্চেনে আমার কিন্তু সিমিলার মার্কস আছে,
কিন্তু সেটাতে আমি সেটা তো গ্রামার পোর্শন, আমি সেখানে অত সময় দিতে পারছি না, দেখা গেল আমার গ্রামারে আবার ভুল হয়ে গেল তাড়াহুড়া করে করতে গিয়ে, সেটাও করা ঠিক হবে না। সেই জন্য চেষ্টা করো অ্যাটলিস্ট 3টা, এবং তুমি তার মধ্যে দেখো যে 2-3টা কোয়ালিটি একসঙ্গে করে মানে কোনোভাবে একটা সিমিলার কাছাকাছি একটা অ্যাডজেক্টিভ ইউজ করা যায় কিনা। ওকে, আচ্ছা, হ্যাঁ, ওকে। তারপরে ধরো কনক্লুডিং প্যারাগ্রাফ, যেটা আমরা এর কনক্লুডিং প্যারাগ্রাফ, এর তো কতগুলো আমি কোয়ালিটি আগেই বলেছি। এখানে তোমার 2টা ফাংশন আছে, তোমাকে সামারাইজ করতে হবে হোল এসেটা, এবং তোমাকে একটা ফাইনাল থটস দিতে হবে। ফাইনাল থট বলতে এখানে তোমার একটা রাইটারের একটা পার্সোনাল ওপিনিয়ন এখানে থাকবে। So the thing is that concluding paragraph is most of all it's like summarizing the whole essay, or it indicates or it signals the end of the essay, যে তোমার এসেটা যে শেষ হচ্ছে কনক্লুডিং প্যারাগ্রাফে সেরকম কিছু সিগন্যাল থাকবে। সেই জন্য কিছু ওয়ার্ডস আছে, যেমন ইন শর্ট, অথবা ইউ ক্যান সে ফাইনালি। These words indicates that you are going to conclude your essay. So concluding paragraph is very simple. এখানে তোমাকে ওই কনক্লুডিং সেন্টেন্সের মতোই, প্যারাগ্রাফের কনক্লুডিং সেন্টেন্স তোমাদের নিশ্চয়ই মনে আছে, সেখানে আমরা কি করেছি, উই রিস্টেট দ্য টপিক সেন্টেন্স, অথবা উই সামারাইজ দ্য হোল প্যারাগ্রাফ। Similarly, in the concluding paragraph of an essay, we have to summarize the essay. কিন্তু এখানে একটা আমাদের সুবিধা আছে, যে তোমার প্যারাগ্রাফে যেমন কনক্লুডিং সেন্টেন্স অনলি ওয়ান, কিন্তু এসেতে উই গেট এ হোল প্যারাগ্রাফ। কনক্লুডিং প্যারাগ্রাফ বলছি, কাজেই ইউ হ্যাভ মোর দ্যান ওয়ান সেন্টেন্স। তুমি 2-3টা সেন্টেন্সের মধ্যে তোমার হোল এসেটা সামারাইজ করতে পারো, আবার তুমি ফাইনালি তোমার একটা ওপিনিয়নও এখানে দিতে পারো। সো দ্যাটস এন এসে। আমি কিন্তু তোমাদেরকে এই নিয়ে 3টা ক্লাস প্রায় এসে অর্গানাইজেশন দেখাচ্ছি। এরপরেও তোমরা যদি বলো আমি ক্লাসে ছিলাম না, বুঝি নাই, তাহলে কিন্তু আর আমার পক্ষে রিপিট করা সম্ভব হবে না বোধহয়। ম্যাম এরপরে বললাম মাইট দেবেন ম্যাম, মাইট দেবেন। মার তো দেওয়া যাচ্ছে না, প্রবলেমটা তো এখানেই। মারটা দিতে পারলে সামনাসামনি দেখা হলে তবেই তো হতো, সেটা দেওয়া যাচ্ছে না। আমাদের আচ্ছা, প্রাইমারিতে ম্যাম অনেক মাইট দিত কেউ যদি এই ধরনের প্রশ্ন করতো। হ্যাঁ, আমি ক্লাসে থাকলে তোমাদের বকা দিতাম অনেক বেশি। ইউ আর ভেরি লাকি যে তোমাদেরকে আমি সামনাসামনি দেখতে পাচ্ছি না, কে ক্লাসে আসছে কে ক্লাসে আসছে না আমি সেটা মনিটর করতে পারছি না। সো ইউ Yes, গাইজ ma'am. আর রিয়েলি দিস সেমিস্টার ইউ আর ভেরি লাকি। আর অনলাইনে ক্লাস করার তো ম্যাম এইটাই মজা। হ্যাঁ, তোমরা যে কত কি পরিমাণ ফাঁকি দিচ্ছ সেটা আমি বুঝতে পারছি, কিন্তু বকতে পারছি না, কারণ বকতে গেলে দেখা যাবে এখন আমার সময় শেষ হয়ে যাবে। তো দ্য থিং ইজ দ্যাট, যে তোমরা কিন্তু এরপরে আর আমি রিপিট করতে পারবো না, বিকজ তোমাদের ক্লাস কবে পর্যন্ত কিছু বলেছে? না ম্যাম, এই বিষয়ে রেজাউল স্যার কিছু বলে না ম্যাম, মানে কিচ্ছুই বলে না, মানে কোনো ইনফরমেশন দেয় না কবে পরীক্ষা হবে বা কি হবে এই ধরনের, খালি বলে যে সরকার ডিসিশন নেবে, আমরা সামনে জানাই দেবো। আমি সেটা জানি। সো যাই হোক, এখন আমরা আমাদের সিলেবাসের দিকেও আমাদের খেয়াল রাখতে হবে। যদি আমরা সময় পাই পরে আমরা রিপিট করব, কিন্তু আমাদের সিলেবাসে আরো যে টপিকগুলো, কিছু গ্রামারের জিনিস আছে, কিছু লিসনিং স্পিকিংও আমাদের কিছু করতে হবে, অনেকদিন হয় না লিসনিং স্পিকিং, তো সেটাও আমাদের একটু মাঝে মধ্যে প্র্যাকটিস করার দরকার। আর নেক্সট ক্লাসে আমি গ্রামার, যেটা বললাম তোমাদের, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট এবং টেন্স, এগুলো এই দুটো জিনিস আমার বাকি আছে, কারণ আমি দেখেছি তোমাদের কোয়েশ্চেনের মধ্যে না ওই রাইট ফর্ম অফ দ্য ভার্বস, তারপরে এগুলো থাকে, বেশ কয়েকটা কোয়েশ্চেনে থাকে, বিভিন্ন ভাবে থাকে। হ্যাঁ, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে টেন্স থেকে শুরু করে বেশ কিছু রাইট ফর্ম অফ দ্য ভার্বস থাকে, আর প্রিপোজিশন তো করিয়েছি, আর আর্টিকেলও বোধহয়, আর্টিকেল একটু ফোকাস করতে হবে। সো এই জিনিসগুলো মানে আমরা ইমার্জেন্সিটা মিট করে তারপরে যদি প্রয়োজন হয় তখন আমরা আবার এসের উপরে ফোকাস করব। আর বাই দিস টাইম আমি তোমাদের একটা অ্যাসাইনমেন্ট দিয়ে দেবো এসের অর্গানাইজেশনের উপরে, তোমাদের ইন্ট্রোডাক্টরি প্যারাগ্রাফটা দেখে আমি অ্যাসাইনমেন্ট দিয়ে দেবো। সো দ্যাটস অল ফর টুডে। আর নেক্সট ক্লাসে তোমরা, আমি অ্যাটেন্ডেন্স কিন্তু খুব কম পাচ্ছি, হ্যাঁ, আর আমাকে একটু বলতে পারো, লিমন বলতে পারো যে আমাদের এটা কত নম্বর ক্লাস হলো আজকে?
ম্যাম সেটা আমাকে একটু দেখে বলা লাগবে, আমি নেক্সট ক্লাসে বলি ম্যাম। আচ্ছা, শিওর, নো প্রবলেম। তুমিও দেখো, আমিও দেখি। আর কি বলো না, তোমরা অ্যাটেন্ডেন্সটা কিন্তু আমি খুব পুয়ার পাচ্ছি। জি হ্যাঁ, ম্যাম, এখন ওই যে আপনার ক্লাসটা আসলে শিডিউলটা আমাদের রুটিনে যেটা দেওয়া আছে সেটার সাথে মিসম্যাচ হয়েছে ম্যাম। ওই যে এখন 7টার দিকে হচ্ছে তো, ওই জন্য আসলে আচ্ছা। হয়তো একটু কম পাওয়া যায়। ও, আর আরো একটা এটা কি? বিষয় আছে ম্যাম, ওই যে আমাদের বাংলাদেশে স্যার মানে বিদ্যুতের একটা যে পোল বা গ্রাম